সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভাবুন তো, একজন মানুষ যার একটি সিদ্ধান্তে কেঁপে উঠতে পারে পুরো পৃথিবী, কিন্তু সেই মানুষটাই যখন থাকে হাজার কোটি টাকার প্রাসাদে, ব্যবহার করে বিলাসবহুল গাড়ি, আর তার জীবনের প্রতিটা মুহূর্ত থাকে রাজকীয় আভিজাত্যে ভরা, তখন কেমন হয় সেই জীবন? বিশ্বের ক্ষমতাধর নেতারা তারা শুধু দেশ চালান না, তারা বাস করেন এমন এক জীবনে যা আমাদের কল্পনারও বাইরে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কার কার প্রাসাদ সবচেয়ে বিলাসবহুল, কার জীবন সবচেয়ে রহস্যময়, আর কে বাঁচে রাজাদের থেকেও বেশি আড়ম্বরপূর্ণ জীবনে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য আছে যা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যখন উত্তর কোরিয়ায় লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা আর প্রচারণার মধ্যে চোখ মেলে, তখন একজন মানুষ জেগে ওঠেন ব্রাজিলিয়ান কফির সুবাস, কোবে বিফ আর ব্যক্তিগত ইয়টের আরামে। তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি হলেন কিম জং উন, নিষ্ঠুর ভোগবিলাসে ডুবে থাকা এবং অছোপ ধন সম্পদের অধিকারী। আজ আমরা বিশ্বের সবচেয়ে গোপনীয় একনায়কতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা কথিত বিলাসবহুল জীবনের চিত্র তুলে ধরছি। এক এমন সকালের কথা যেখানে ঘড়ির অ্যালার্ম নয়, নীরবতায় দিন শুরু করে। নর্থ কোরিয়াতে অধিকাংশ মানুষের দিন শুরু হয় একেবারে একইভাবে। সকাল 6টা বাজার সঙ্গে সঙ্গে পিয়ংইয়ং জুড়ে লাউডস্পিকার থেকে ভেসে আসে এক বিষণ্ণ সুর, হোয়ার আর ইউ ডিয়ার জেনারেল। জাতীয় এক লালাবাই যেন অলার্ম ঘড়িতে পরিণত হয়েছে। এই সুর জাগিয়ে তোলার জন্য নয়, মনে করিয়ে দেওয়ার জন্য। সবকিছুর শুরুই সর্বোচ্চ নেতাকে ঘিরে। কিন্তু রাজধানীর ওপরে পাহাড় ঘেরা এলাকায়, কঠোর পাহারায় ঘেরা এক পরিসরের ভেতরে কোনো সঙ্গীত নেই, সেখানে কেবল নীরবতা। কারণ কিম জং উন তার পিতার প্রশংসায় রচিত গান শুনে ঘুম ভাঙান না। তিনি জেগে ওঠেন যখন তার ইচ্ছে হয়। তার কোনো নির্দিষ্ট রুটিন নেই, কখনো ভোরের আগেই, কখনো আবার বিকেল গড়িয়ে গেলে তার দিন শুরু হয়। পৃথিবী থেমে থাকলেও তার আগে এগোনো সাহস করে না। তার দিনের সূচনা হয় ওয়ানসান এলাকার এক ব্যক্তিগত আবাসনে, যার আনুমানিক মূল্য ধরা হয় $1.2 বিলিয়ন। বিদ্যুতায়িত বেড়া আর স্যাটেলাইট জ্যামারের আড়ালে এই সম্পত্তি সাধারণ মানুষের চোখের আড়ালে। যে কোনো মানদণ্ডে এটি এক রাজপ্রাসাদ, আর প্রতিটি দিক থেকে এক দুর্গ। ভেতরে রয়েছে 50 মিটার দীর্ঘ অলিম্পিক আকারের ইনডোর সুইমিং পুল, গ্রিক স্তম্ভে ঘেরা স্থাপত্য, তাপমাত্রা নিয়ন্ত্রিত ঘোড়া রাস্তাবল, যেখানে ইউরোপ থেকে আনা উন্নত জাতের ঘোড়া রাখা হয়, আর একটি ব্যক্তিগত শুটিং রেঞ্জ যা তার নিজস্ব পিস্তলের জন্য বিশেষভাবে সাজানো। শোবার ঘরও আলাদা গল্প বলে। ইতালি থেকে আনা রেশমি চাদর, $1 লক্ষ বেশি মূল্যের পার্সিয়ান গালিচা, আর এমন এক জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে বাতাস বিশুদ্ধ করা হয় বিষাক্ত কণার উপস্থিতি শনাক্ত করার প্রযুক্তি দিয়ে। এখানে কোনো জানালা নেই, আছে স্মার্ট প্যানেল যা তার মনের অবস্থান অনুযায়ী কৃত্রিম সূর্যোদয়ের দৃশ্য ভেসে তোলে। তার নিরাপত্তরক্ষীরা তার জাগার অনেক আগেই দায়িত্ব শুরু করেন। প্রতিটি সকাল সাজানো হয় নিখুঁত পরিকল্পনায়, ঘেমি এড়াতে, ঝুঁকি কমাতে। এমনকি তার ব্রাজিলিয়ান বিরল কফি, যা পাউন্ড প্রতি $500 বিশেষভাবে ভাজা হয়, সেটিও তার সোনালি কাপে পৌঁছানোর আগে বিষ পরীক্ষা করা হয়। এদিকে তার দেশের মানুষ নজরদারির মধ্যে দাঁড়িয়ে থাকে চালের রেশন নেওয়ার লাইনে। আর কিম তার দিন শুরু করেন নীরবতা, মাখমল আর ক্ষমতার আবরণে। কারণ উত্তর কোরিয়ায় সময় নিজেও যেন অপেক্ষা করে থাকে তিনি চোখ খুলবেন কিনা তার জন্য। অতিরিক্ত বিলাসে ভরা প্রাতরাশ যেন এক শাসকের উপযুক্ত ভোজ। আর একই সময় লক্ষ লক্ষ উত্তর কোরিয়ান তাদের দিন শুরু করে ঠান্ডা বাঁধাকপির স্যুপের একটি বাটি দিয়ে, অথবা ভাগ্য ভালো হলে কয়েক দানা চাল নিয়ে। কিম জং উন জেগে ওঠেন এমন এক ডাইনিং টেবিলে যা রাজকীয় ভোজের সঙ্গেও পাল্লা দেয়। তার সকালগুলো বিলাসবহুলে ভরা, কোনো লজ্জা বা সংযমের ছাপ নেই। রংসং আবাসনের ব্যক্তিগত ডাইনিং উইং পরিবেশিত এই প্রাতরাশ কেবল খাবার নয়, এটি ক্ষমতার এক নীরব প্রদর্শনী। ইউরোপ থেকে আমদানি করা সূক্ষ্ম পর্সেলিনের থালায় সাজানো প্রথম পথশিবি আসি 24 মাস ধরে সংরক্ষিত পাতলা করে কাটা ইটালিয়ান পার্মা হ্যাম, যা কূটনৈতিক পথে গোপনে আনা হয়। এরপর পরিবেশিত হয় কোবে বিফ, মাঝারি মাত্রায় রান্না করা, ওপর থেকে কালো ট্রাফেল তেল ঝরানো। প্রতিটি পরিবেশনের মূল্য $400-এরও বেশি। তারপর জাপানি ওয়াগিউ স্টেক,
এমনভাবে চর্বিতে মার্বেল করা যে স্পর্শ করলেই তা গলে যায়, মাংসের স্বাদকে আরও গভীর করে তোলে। এই ভারী ভোজের সঙ্গে থাকে মৌসুমী উষ্ণমণ্ডলীয় ফল, থাইল্যান্ডের ফল, ফিলিপাইনের আম আর চিলির চেরি। সবই উড়োজাহাজে বিশেষভাবে শীতল পরিবেশে সংরক্ষণ করে আনা হয় সতেজতা বজায় রাখার জন্য। একটিমাত্র প্রাতরাশের খরচ সহজেই $3000 ছাড়িয়ে যায়, অথচ তার দেশের মানুষ দিনে $2 কম আয় কোনো মতে বেঁচে থাকে। তবু সকারের প্রকৃত পরিচয় দেয় কফি। কিমের প্রিয় এক বিরল ব্রাজিলিয়ান ব্লেন্ড ক্ষুদ্র ব্যাচে ভাজা। কূটনৈতিক সিলের আওতায় কুরিয়ারে করে পিয়ংইয়ংয়ে পৌঁছে দেওয়া হয়। এর মূল্য পাউন্ড প্রতি $500 পর্যন্ত। ব্যক্তিগত ব্যারিস্তা 24 ক্যারেট সোনার যন্ত্রে দানাগুলো পিষে নেন। তারপর ফ্রান্স থেকে আনা খনিজ পানিতে তা প্রস্তুত করা হয়। তিনি চুমুক দেওয়ার আগেই ঘরে ভরে ওঠে সুগন্ধ। এই সব কিছু ঘটে দেওয়ালের আড়ালে, যা কোনো নাগরিক কখনো দেখবে না। বাইরে রাস্তায় প্রতিধ্বনিত হয় ক্ষুধার শব্দ। অপুষ্ট শিশুদের খালি পায়ে স্কুলে যেতে দেখা যায়। মায়েরা রেশন করা ভুট্টার গুঁড়োর জন্য লাইনে দাঁড়ান, আর ভেতরে কিম সেলাই করা রেশমি পোশাকে বসে আহার করেন। এমন প্রহরীদের পাহারায় বসে আহার করেন যারা প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত। কেবল একটি বিদেশি ক্যামেরার সামনে তার সোনালি চামচের ঝলক পড়ার আগেই সব ঠেকাতে। কারণ তার জগতে প্রাতরাশ পুষ্টির বিষয় নয়, এটি ক্ষমতার দৈনন্দিন আচার, এক স্মরণ করিয়ে দেওয়া যখন তার জনগণ অভাবে থাকে। তিনি তখন ভোজে মেতে থাকেন। তার কাছে নিয়ন্ত্রণের প্রদর্শন ছাড়া কিছুই শুরু হয় না, এমনকি সকালও নয়। নিষিদ্ধ খাদ্য আর অতিরিক্ত ভোগ অনুমোদিত জগতের বাইরের এক ভোজ। এমন এক দেশে যেখানে মাংস যেন কল্পকাহিনী আর চিনি বিলাসিতা, সেখানে কিম এক পতিত সম্রাটের মতো আহার করেন। তার ক্ষুধা কেবল স্বাদের জন্য নয়, প্রতীকের জন্য। প্রতিটি গ্রাস এক ধরনের অস্বীকার, প্রতিটি পদ এক ঘোষণা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যখন নর্থ কোরিয়ার জন্য বিশ্বের বিলাসপণ্যের পথ রুদ্ধ করে দেয়, তখনও তার ব্যক্তিগত টেবিল অক্ষত থাকে। বন্ধ দরজার ভেতরে তার মেনুতে থাকে সুইস এমেন্টাল চিজ, একটি ব্যক্তিগত আসক্তি যা তিনি গড়ে তুলেছিলেন সুইজারল্যান্ডে থাকার সময়। কিন্তু সেটি কেবল শুরু। এরপর আসে নর্থ আটলান্টিক থেকে আনা লবস্টারের লেজ, কিলোগ্রাম প্রতি $250 সংগ্রহ করা, জমাট অবস্থায় উড়িয়ে এনে ফরাসি কৌশলে পুনরায় গরম করা। বেলুগা ক্যাভিয়ার, সবচেয়ে বিরল, কিলোগ্রাম প্রতি $7000 সোনালি প্রলেপ দেওয়া চামচে পরিবেশিত হয়। এমনকি হাঙরের পাখনা দিয়ে তৈরি স্যুপও থাকে, যা বিশ্বের বহু স্থানে নিষিদ্ধ। এই ভোজি প্রতিটি পদই বলে দেয় এটি কেবল খাবার নয়, এটি ক্ষমতার এক নীরব কিন্তু স্পষ্ট ভাষা। এই ভোজের ধারাবাহিকতায় কিছু খাবার নিয়মিত রাতের খাবারের অংশ হয়ে থাকে, যার প্রতিটি বাটি বিতর্ক আর অতিরিক্ততার ইঙ্গিত বহন করে। এরপর আসে সাপের মদ, এশিয়ার এক বিশেষ অভিজাত উপাদেয় পানীয়, যা বহু সংস্কৃতিতে শক্তি আর পুরুষত্ব বৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়। কিমের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 2 দশকেরও বেশি সময় ধরে সংরক্ষিত এমন বোতল, প্রতিটির মূল্য প্রায় $1500 বেশি, যার ভেতরে সম্পূর্ণ কোবরা সাপ পাক খেয়ে থাকে। এটি কেবল স্বাদের বিষয় নয়, এটি এক ধরনের মিথ, পুরুষত্ব আর রহস্য, সবকিছু মদে বন্দি করে রাখা। এমনকি মিষ্টান্ন এখানে এক ধরনের প্রতিবাদ। ফরাসি এক্লার, বেলজিয়ান প্রালিন, পার্সিয়ান জাফরান আইসক্রিম সবই গোপন বাণিজ্য পথে সংগ্রহ করা, যেখানে বিশ্বস্ত দূতাবাস, চীনা মধ্যস্থতাকারী আর সংকেত ভিত্তিক চালানের ভূমিকা থাকে। এটি কোনো গোপনে খাওয়া মানুষের গল্প নয়, এটি এমন একজন মানুষের কথা যিনি বিশ্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ চালান তাকে থামানোর জন্য। নিষেধাজ্ঞা বিলাসপূর্ণ আমদানি নিষিদ্ধ করে, কিন্তু কিমের কাছে নিয়ম মানে কেবল কাগজে লেখা শব্দ ফাঁকফো করে তার শক্তি, তার প্যান্ট্রি নীতিকে উপহাস করে, তার ওয়াইন সেলার অবরোধকে বিদ্রূপ করে। যখন তার জনগণ আলোরেশন করে, তিনি তখন পাচার করা শ্যাম্পেন দিয়ে উদযাপন করেন। প্রতি বোতল $2000 ভিনটেজ ভোগ লিখো। কিম জাং উনের কাছে ভোগবিলাস কোনো পালিয়ে যাওয়া নয়, এটি এক অভিনয়। ক্ষুধার্ত এক দেশে ক্ষুধার মঞ্চায়ন, একজন মানুষ যিনি কেবল নিষিদ্ধ জিনিস খান না, বরং সেগুলোর ওপর নিজের সিংহাসন গড়ে তোলেন। তারপর আসে গাড়ির প্রতি তার মোহ, চাকার ওপর শক্তির প্রতীক। উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষের কাছে যাতায়াত মানে হেঁটে চলা। সাইকেলও যেখানে এক ধরনের বিশেষাধিকার, গাড়ি সেখানে কেবল সরকারি প্রচারচিত্রে দেখা এক স্বপ্ন। কিন্তু কিমের কাছে গাড়ি কোনো প্রয়োজন নয়,
এগুলো মর্যাদার বর্ম চলমান এক প্রদর্শনী। তার ব্যক্তিগত বহরে ১০০টিরও বেশি বিলাসবহুল যান রয়েছে। ইস্পাত আর নকশান এক অস্ত্রাগার, যা গোপন পথ, কূটনৈতিক কন্টেইনার আর জাল নথির মাধ্যমে আমদানি করা হয়। এই সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছে মার্সিডিজ মেবেট S600 পুলমান গার্ড, সম্পূর্ণ সুরক্ষিত এক লিমুজিন, যার মূল্য প্রায় $1 কোটি। $6 মিলিয়ন। এটি রাজপরিবার আর রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত একই মডেল। তবে কিমের সংস্করণে রয়েছে অতিরিক্ত শক্তিশালীনের সুরক্ষা ব্যবস্থা, ধোঁয়ার পর্দা তৈরির প্রযুক্তি, বুলেটপ্রুফ টায়ার আর বিস্ফোরণ প্রতিরোধী প্যানেল। এর পেছনে থাকে রোলস রয়েস ফ্যান্টম, লেক্সাস LX 570, টয়োটা ল্যান্ড ক্রুজার, এমনকি ফেরারি 599 GTB ফিউরানো। প্রতিটির মূল্য $3 লাখ থেকে $6 লাখ মধ্যে। সব গাড়ি নিরাপত্তার আভিজাত্যের জন্য বিশেষভাবে রূপান্তরিত। বিলাসবাহুল অভ্যন্তর, শ্যাম্পেন জেলার নকশা করা আসন আর এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা সহ এই যানগুলো প্রদর্শনীর কক্ষের জন্য নয়, এগুলো নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার যন্ত্র। প্রতিটি জনসমক্ষে উপস্থিতি নিখুঁতভাবে পরিকল্পিত, চাকার নড়াচড়া পর্যন্ত নির্ধারিত। যখন তিনি পিয়ংইয়ং দিয়ে অগ্রসর হন, রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। সাধারণ মানুষকে মোটরকেডের দিকে সরাসরি তাকাতেও নিষেধ করা হয়, আর নিরাপত্তারক্ষীরা গাড়ির পাশে ছুটে চলে এক সুসংগঠিত বিন্যাসে। সবকিছু মিলিয়ে এটি কেবল যাতায়াত নয়, এটি ক্ষমতার আরেকটি নীরব কিন্তু দৃশ্যমান ঘোষণা, যা পুরো নর্থ কোরিয়াকে প্রতিদিন মনে করিয়ে দেয় নিয়ন্ত্রণ কোথায় কেন্দ্রীভূত। প্রহরীরা বেছে নেওয়া হয় তাদের নিঃস্বার্থ অনুগত্যের জন্য, এমনকি প্রায়শই এই কারণেও যে তাদের উচ্চতা নেতার চেয়ে কম। প্রতিটি গাড়ি যেন এক একটি আয়না, যেখানে কেবল তিনি কে তাই নয়, বরং তিনি নিজেকে যেভাবে দেখতে চান সেটিও প্রতিফলিত হয়। অজয় অছোয়া সাম্রাজ্যিক, তবু খুব কম মানুষই এগুলো কাছ থেকে দেখার সুযোগ পায়। গাড়িগুলো রাখা থাকে তার আবাসনের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যারাজে, যেখানে মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি, তড়িৎচুম্বক সিল আর যানবাহন যুদ্ধ প্রতিরক্ষায় প্রশিক্ষিত বিশেষ প্রহরীরা নিরাপত্তা। প্রতিদিন ইঞ্জিন চালু করা হয়, চালানো না হলেও শুধু প্রস্তুতি বজায় রাখার জন্য। কারণ কিম জং উনের জগতে অশ্বশক্তি কেবল পারফরমেন্স নয়, এটি উপস্থিতি, চাকার উপর এক বার্তা। তিনি পৌঁছানোর জন্য গাড়ি চালান না, তিনি পৌঁছে সবাইকে মনে করিয়ে দেন উত্তর কোরিয়ায় চলাচল পর্যন্ত ক্ষমতার এক অভিনয়। প্রায় 200 ফুট দীর্ঘ এই ইটে রয়েছে ব্যক্তিগত স্পা, শব্দনিরোধক সঙ্গীত লাউঞ্জ এবং একাধিক বিলাসবহুল কেবিন, যেগুলো ইউরোপ থেকে আনা রেশম আর বার্মিস সেগুন কাঠে সাজানো। ব্যক্তিগত রাঁধুনি রান্নাঘরটি জাপানি ইস্পাতের যন্ত্রপাতিতে সম্পূর্ণ। সজ্জিত সারাক্ষণ কর্মরত থাকে ওয়াগিউ স্টেক থেকে ফোয়াগ্রা পর্যন্ত যে কোনো কিছু পরিবেশনের জন্য। খোলা সমুদ্রেও নিরাপত্তা সর্বত্র, কিন্তু চোখে পড়ে না। নৌযানের গায়ে সামরিক মানের শক্ত আবরণ, স্যাটেলাইট ট্র্যাকিং এনক্রিপ্ট করা রুশ প্রযুক্তির মাধ্যমে। ছাদের ডেক থেকে নীরবে উড়ে যায় নজরদারি ড্রোন। একটি পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থা তাকে সমুদ্রে বসেই নিরাপদ কূটনৈতিক আলোচনা করার সুযোগ দেয়, বিদেশি স্যাটেলাইটের নাগালের বাইরে, গুপ্ত শ্রবণের দেওয়াল থেকে অনেক দূরে। বাইরে থেকে ইয়র্টটি মসৃণ, এমনকি সাদামাটা মনে হতে পারে, কিন্তু সেটাই বিভ্রম। ভেতরে প্রতিটি বর্গমিটার সাজানো নিয়ন্ত্রণ আর আরামের জন্য। চামড়ায় মোড়া দেওয়াল, $1 লক্ষ বেশি দামের হাতে বোনা কার্পেট, ইটালিয়ান ওয়াইন সেলার, ব্যক্তিগত ম্যাসেজ কক্ষ, সবকিছুই উপস্থিত। তবু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে থাকা এক দেশে, যেখানে শিশুরা নদীতে নেমে গোসল করে, এমন একটি নৌযানের অস্তিত্ব একই সঙ্গে নিষিদ্ধ এবং অস্বীকারও। চীনা মধ্যস্থতাকারী আর সিঙ্গাপুর ভিত্তিক ফ্রন্ট কোম্পানির মাধ্যমে এটি উত্তর কোরিয়ায় পাচার করা হয়েছে বলে জানা যায়। এই ইয়ট শুধু নৌ নিষেধাজ্ঞাকেই নয়, যুক্তিকেও অস্বীকার করে। এর থাকার কথা ছিল না, তবু এটি আছে। কারণ কিমের কাছে সমুদ্র যুদ্ধ জাহাজের জন্য নয়, এটি ক্ষমতা আর ভোগের আরেকটি নীরব মঞ্চ, যা পুরো নর্থ কোরিয়াকে প্রতিদিন মনে করিয়ে দেয় এখানে বাস্তবতা ও আদেশ মেনে চলে। এটি একান্ত ব্যক্তিগত এক মঞ্চ, ফিসফিসে জোট, নিষিদ্ধ ভোগ আর অছোয়া ক্ষমতার জন্য। উত্তর কোরিয়ায় সমুদ্রেরও একজন প্রভু আছে, আর যখন কিম জন উন পাল তোলেন, ঢেউগুলো শব্দ করার সাহস পায় না। একটি শাসনের ভেতরে যেখানে বাহ্যিক গ্রুপের প্রতি গভীর আসক্তি, সেখানে কিম কেবল পোশাক পরেন না, তিনি কর্তৃত্ব পরিধান করেন। প্রতিটি স্যুট, প্রতিটি জুতো, প্রতিটি ঘড়ি বাছাই করা হয় ব্যবহারিক প্রয়োজনে নয়, প্রতীকের জন্য। তিনি আরামের জন্য সাজেন না,
তিনি নিয়ন্ত্রণের জন্য সাজেন। তার আবাসনের নিচে ভল্টের মতো আলমারিতে লুকিয়ে আছে এমন এক পোশাক সম্ভার যা পূর্ব এশিয়ায় বিরল। ইতালিতে হাতে সেলাই করা অসংখ্য কাস্টম স্যুট, প্রতিটির মূল্য $5,000 বেশি। সবই ক্ষমতার রেখা ফুটিয়ে তুলতে তৈরি, আর শরীরের দুর্বলতার ইঙ্গিত ঢাকতে পরিকল্পিত। স্যুটের নিচে ইউরোপের হাতে তৈরি চামড়ার জুতো, রেশমি আস্তরণযুক্ত ভারী কোট, কঠোর শীত, আরও কঠোর দৃষ্টির জন্য নকশা করা। তবু তার কবজিতে যা ঝলমল করে তার চেয়ে বেশি কিছু আর কথা বলে না। কিমের ঘড়ির সংগ্রহের মূল্য ধরা হয় $8 লাখ, $2 মিলিয়নেরও বেশি। এগুলো কেবল আনুষঙ্গিক নয়, জনসম্মুখে ঘোষণা। স্টেইনলেস স্টিলের একটি সাধারণ রোলেক্স দেখতে সাদামাটা মনে হতে পারে, কিন্তু সেটি বিশ্ব নেতাদের ব্যবহৃত পরিচিত মডেল। আর ব্যক্তিগত পরিসরে তিনি পরেন হিরে খচিত টুরবিয়ন, বিরল সুইস সংস্করণ, যেগুলো অভিজ্ঞ সংগ্রাহকদের কাছেও অধরা। প্রতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে তার উপস্থিতি হিসাব করে সাজানো। উত্তরাধিকার বোঝাতে কালো মাও স্যুট, কূটনীতির ইঙ্গিতে ওয়েস্টার্ন ব্লেজার, পিনবিহীন ল্যাপেল রহস্যের জন্য। এটি কেবল ফ্যাশন নয়, এটি থিয়েটার, এক অর্ধদেবতার ভূমিকায় ব্যবহৃত ইউনিফর্ম। কারণ উত্তর কোরিয়ায় একটি কাফলিঙ্ক রাজনৈতিক। এই পোশাকের আড়ালেই রয়েছে এক গোপন জগৎ। পিয়ংইয়াংয়ের পলিশ করা গ্রানাইট হল আর দেশাত্মবোধক সঙ্গীতের নিটে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা জনতা কখনো দেখে না। মখমল, সুর আর পর্দার আড়ালে আকাঙ্ক্ষায় ভরা এক জগৎ। রাষ্ট্রের জন্য নয়, সর্বোচ্চ কথিত এক বিশেষ দল। দেশ জুড়ে থেকে বাছাই করা তরুণীদের নিয়ে গঠিত এক অভিজাত সঙ্গী সম্ভার। তাদের নির্বাচন করা হয় তারুণ্য, সৌন্দর্য আর সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। সঙ্গীত, নৃত্য, শিষ্টাচার আর নিরাপত্তায় প্রশিক্ষণ দেওয়া হয়। তারা নাগরিক নয়, তারা নিবেদন। গোপন ভিলায় গড়ে তোলা, অনেকেই আর ঘরে ফেরে না। তাদের মঞ্চ ভূগর্ভস্থ প্রাঙ্গণ, সরকারি আবাসনের নিচে ঢাকা। এখানেই রাষ্ট্র সমর্থিত সমাবেশগুলো অনুষ্ঠিত হয়, যা যে কোনো রাজদরবারের সঙ্গে তুলনীয়। অস্ট্রিয়া থেকে আনা স্ফটিক ঝাড়বাতি, খণ্ড খণ্ড করে পাঠানো গ্র্যান্ড পিয়ানো, নজরদারি নিরোধক পর্দায় ঢাকা দেওয়াল, সবকিছু নিখুঁতভাবে সাজানো। পানীয়ের সম্ভার অতুলনীয়। লুই ত্রয়োদশ কোগনাগ, ডম্পেরিনীয় শ্যাম্পেন, সাত লাফিত রথছিল্ড। প্রতিটি বোতলের মূল্য $2,000 বেশি। ভোর পর্যন্ত অবাধে প্রবাহিত হয়। এসব কিছু মিলিয়ে এটি এক নীরব কিন্তু স্পষ্ট প্রদর্শন, যেখানে ভোগ, প্রতীক আর ক্ষমতা একাকার হয়ে যায়। আর পুরো নর্থ কোরিয়াতে মনে করে দেয় এখানে দৃশ্যমানতার প্রতিটি স্তরই নিয়ন্ত্রণের অংশ। যখন গোটা দেশ কষ্টে কোমর বাঁধে, তখন নেতা নিজের কলার ঢিলে পড়েন আর সুর বেজে ওঠে। পশ্চিমা জায়েজ আর ধ্রুপদী সঙ্গীত, যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ, তার ব্যক্তিগত পরিসরে উদযাপিত হয়। এসব রাত উদযাপনের জন্যে নয়, এগুলো আধিপত্যের প্রদর্শন। এখানে ঘোষণা করা হয় তিনি কোন দেবতা, কোন নিষেধাজ্ঞা, কোন নৈতিক বিধির জবাবদিহি করেন না। এই ভোগ পালিয়ে যাওয়া নয়, এটি এক ঘোষণাপত্র। অভাবের ওপর দাঁড়ানো এক রাষ্ট্রে অতিরিক্ততাই তার শাসনের ভাষা। আলো নিভে গেলে তার ক্ষমতাই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। তবে বিলাস যতই রেশমে ঢাকা থাকুক, তার সেলাই করা হয়েছে ভয়ের সুতোয়। ডলারের প্রাসাদ, সোনালি কাটলারি আর হীরার ঘড়ির আড়ালে রয়েছে আরও ঠাঙ্গা এক সত্য। এই শাসনে ক্ষমতা টিকে থাকে আনুগত্যে নয়, নির্মূলের মাধ্যমে। 2017 সালে বিশ্ব স্তব্ধ হয়ে দেখেছিল কিম জং নাম, তারই সৎ ভাই, মালয়েশিয়ার এক বিমানবন্দরে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এক বিরল স্নায়ু বিষের পীড়মনে তার মৃত্যু হয়। বার্তাটি ছিল স্পষ্ট, সিংহাসন বিপন্ন হলে রক্তের সম্পর্কেরও মূল্য নেই। কিন্তু জং নাম ছিলেন কেবল একটি নাম, তালিকাটি দীর্ঘ। জেনারেল, মন্ত্রী, দেহরক্ষী, এমনকি পরিবারের সদস্য বিচার ছাড়াই হারিয়ে গেছেন। কারো বিরুদ্ধে কঠোর শাস্তির খবর শোনা যায়, কারো বিষ প্রয়োগের গুজব, আর কেউ কেউ যেন ইতিহাস থেকেই মুছে যান। অপরাধ একটাই, আকাঙ্ক্ষা কিংবা নেতার সন্দেহ। এই ভয়ে গড়ে তুলেছে চরম নিয়ন্ত্রণের এক কাঠামো। তার দেহরক্ষীদের উচ্চতা নির্ধারিত, বহরে থাকে ভুয়া যান, শেষ মুহূর্তে বদলে যায় পথ, খাবার আগে পরীক্ষা করা হয়। ব্যক্তিগত জেট অনেক সময় তাকে ছাড়াই উড়ে যায়। বাইরে থেকে এসব অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু তার কাছে এটি টিকে থাকার কৌশল। কারণ নর্থ কোরিয়াতে পরম ক্ষমতা শুধু বিকৃত করে না, তা গ্রাস করে। আর কিম জং উনের জন্য বেঁচে থাকা মানে
মখমলের দাস্তানা ভেতর লুকিয়ে রাখা লোহার মুঠি দিয়ে শাসন করা, আর প্রতিটি ছায়াকে জানিয়ে দেওয়া আনুগত্য টললে কি ঘটে। এটি কেবল নেতৃত্ব নয়, এটি রক্তে সিলমোহর দেওয়া ভয়ের শাসন। সোনালি নাস্তার টেগেল থেকে মখমল মোড়া ইয়ট পর্যন্ত কিম জং উন এক বিলিয়নিয়ারের কল্পজগৎ। বাঁচেন এক এমন দেশে যা অভাব আর আতঙ্কে বন্দী। তার গাড়ি, ঘড়ি আর ভোজ নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে। তার শত্রুরা মিলিয়ে যায়। জনগণ শেখানো উপাসনায় মাথা নত করে। কিন্তু রেশম আর ইস্পাতের আড়ালে রয়েছেন এক ভঙ্গুর মানুষ, সন্দেহপ্রবণ, অসুস্থ আর নিয়ন্ত্রণে আবিষ্ট। এখানে ক্ষমতা অর্জিত হয় না, মঞ্চস্থ করা হয়। আর প্রতিটি সাপের মদের গ্লাস আর রোলেক্সের টিকটিকির পেছনে আছে নীরবতা। তো বন্ধুরা, এই ছিল উত্তর কোরিয়ার বাদশা কিং জং উনের জীবনের জানা ও অজানা তথ্য। নাম্বার 2। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একদিনে লক্ষ টাকা খরচ করে দেওয়া পুতিনের লাইফস্টাইল দেখলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। অস্ত্রশস্ত্রের দিক থেকে রাশিয়া কেমন দেশ সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন। আর এই রাশিয়ার রাষ্ট্রপতি হচ্ছে পুতিন। হয়তো ইনি উত্তর কোরিয়ার শাসক অত্যাচারী কিম জংয়ের মতো নয়, কিন্তু লাইফস্টাইলের দিক থেকে সকলকে পিছনে ফেলে দিয়েছে। সবথেকে অবাক করা কথা হলো এটাই যে একজন নৌবাহিনীর ছেলে কিভাবে দেশের রাষ্ট্রপতি হয়ে উঠল। এটা জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই জানতে পারবেন এই এতটা উপরে ওঠার পিছনে তার আগের জীবন কতটা কষ্টকর এবং দরিদ্রতার সঙ্গে জীবন কাটিয়েছিল। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে $200 বিলিয়ন মালিক ভ্লাদিমির পুতিনের এই জীবনের সাফল্যের সফর এতটা সহজ ছিল না। পুতিনের বাবা সোভিয়েত নৌবাহিনীতে কাজ করত, আর তার মা একটি ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করত। ছোটবেলা থেকে ভীষণ দরিদ্রতার সঙ্গে জীবন কাটিয়েছে পুতিন। তার সাথে সাথে ছিল খুবই বিদ্রোহী স্বভাবের। যেখানে অন্যান্য বাচ্চারা তার টিচারদেরকে ফুল নিয়ে বিয়ে দিত, সেখানে পুতিন তার টিচারদেরকে গাছ ধরিয়ে দিত। পুতিনের বাবা পুতিনকে বক্সিং শেখাতে চেয়েছিল, কিন্তু তিনি শেখেন জুডো। পুতিন নিজের মুখেই বলেছেন যে এই মার্শাল আর্ট তার সম্পূর্ণ জীবন বদলে দিয়েছে। এই মার্শাল আর্টের কারণে তার মধ্যে খুবই দৃঢ়তা এসেছে। পুতিন যখন মাধ্যমিক দিয়েছিল, তখন তাকে কমিউনিস্ট পার্টির স্কুল লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তার স্বপ্ন ছিল যে সে সোভিয়েটের গোপন এজেন্ট হবে, কিন্তু এই স্বপ্ন তো তার সম্পূর্ণ হয়নি। তবে 1975 সালে পুতিন রাশিয়ার সংস্থা কেজিবিতে যোগদান করেছিল, যেখানে তাকে একজন সাধারণ গুপ্তচর হিসেবে মানুষ সম্মান দিত। কিন্তু সেই সময় তাকে এতটা কেউ জানত না যে এই মানুষটা পরবর্তীকালে গোটা দেশের ভার নিজের কাঁধে নিয়ে নেবে। পুতিন যখন একবার বিদেশে পোস্টিংয়ে ছিল, তখন সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। জার্মানিতে বার্লিনের প্রাচীর ফেলে দেওয়ার পর কেজিবি দপ্তরকে বিক্ষোভকারীরা ঘিরে নিয়েছিল। সেই সময় দপ্তরের মধ্যে একজন গার্ড আর 4 জন অফিসার ছিল। আর সেই 4 জন অফিসারের মধ্যে সবথেকে সিনিয়র যে অফিসার ছিল, সে ছিল পুতিন। তখন সে সঙ্গে সঙ্গে অন্যান্য সঙ্গী সাথীদেরকে কল করে, কিন্তু যখন সাহায্য পায় না, তখন সে সঙ্গে সঙ্গে নিজের ইউনিফর্ম পরে, আর সে অর্ধেক রাত্রিতে বাইরে বেরিয়ে আসে। তারপর আন্দোলনকারীদেরকে বলে যে তার গার্ডদের কাছে হাতিয়ার রয়েছে, আর সেই হাতিয়ার দিয়ে যারা বিক্ষোভ করছে তাদেরকে এখানেই শ্যুট করে মেরে দিতে পারে, আর এটা নিয়ে কোনো কথাও উঠবে না। এই কথা শোনার পর যারা সব আন্দোলনের জন্য নেমেছিল, তারা সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু এই রকমটা কিছুই ছিল না। এদিকে আন্দোলনকারী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, অন্যদিকে দপ্তরের ভেতরে তেমন কেউ ছিল না। কিন্তু সেই সময় পুতিনের কনফিডেন্স দেখে সকলে ভয় পেয়ে চলে গিয়েছিল। 1989 সালের মার্চ মাসে সোভিয়েত ইউনিয়নের সর্বপ্রথম নির্বাচন হয়, আর এখান থেকেই পুতিন প্রথমবার রাজনীতিতে পা রাখে, যেখানে সে অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্টের খুবই বিশ্বাসী একজন হয়ে দাঁড়ায়। এরপর 1999 সালে প্রেসিডেন্ট বরিস পুতিনের সঙ্গে গোপন মিটিং করে, আর তিনি বলেন যে তার জায়গায় সে পুতিনকে রাষ্ট্রপতি ঘোষণা করতে চায়। পুতিন এই কথা শোনার পর টানা 16 দিন কথাটাকে নিজের মধ্যেই চেপে রেখেছিল। তারপর পরবর্তী সময় বরিস সকলের সামনে ঘোষণা করে এবার থেকে রাষ্ট্রপতির সিটে বসবে ভ্লাদিমির পুতিন। এমনকি পুতিনের স্ত্রী তখনই জানতে পারে যখন সেখানে উপস্থিত লোকেরা তাকে সম্বর্ধনা জানাচ্ছিল। বন্ধুরা, এটা তো ছিল কেবলমাত্র পুতিনের গোয়েন্দা থেকে রাষ্ট্রপতি হওয়ার
সময়কার সফর। এই রাষ্ট্রপতি হওয়ার পর পুতিন সারাদিনে কি করেন, কি খায়, কোথায় যায়, আর বিশেষ করে কোন আন্তর্জাতিক প্রতিযোগীকে তিনি ডেট করছেন, এই সমস্ত কিছু আপনারা সব ধীরে ধীরে জানতে পারবেন। তবে সবথেকে আগে জেনে নিন পুতিনের হাইটেক সিকিউরিটির ব্যাপারে। এখানে পুতিনের সমস্ত রক্ষার ভার রাশিয়ার ফেডারেলের উপর পড়ে, যেখানে সর্বপ্রথম পুতিনের বডিগার্ড রয়েছে, যে সর্বদাই পুতিনের সঙ্গে সিল্ড হয়ে ঘুরে বেড়ায়। আর যদি এনার গাড়ির কথা বলা হয় তাহলে সেটি বুলেট প্রুফ কাঁচ এবং মেটাল দিয়ে তৈরি। পুতিনের গাড়ির সঙ্গে যে সমস্ত বডিগার্ড ঘুরে বেড়ায় সেগুলির মধ্যে বেশ কিছু নকল গাড়িও রয়েছে, যেগুলি হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। যেখানেই পুতিন যায় তার আগে থেকে ড্রোন, স্নাইপার এবং ইলেকট্রিক নজরদারির মাধ্যমে সম্পূর্ণ এলাকাকে সুরক্ষিত এবং স্ক্যান করে দেখে নেওয়া হয়। তারপর প্রত্যেকটি গতিবিধি গোপন রাখা হয়, আর কোনো কিছু কাজ করার জন্য আগে থেকেই প্ল্যানিং করে রাখা হয়। বন্ধুরা, এই পুতিনের এমন কিছু ইলেকট্রিক সরঞ্জাম রয়েছে যা জ্যামার হিসেবে কাজ করে, যার মধ্যে কোনো লুকিয়ে থাকা ড্রোন বা যে কোনো ডিভাইসকে ব্যাহত করে দেয়। বর্জ্য পদার্থ বা গ্যাস থেকে বাঁচার জন্য পুতিনের কাফেলা আর তার কার্যালয়ে এয়ার ফিল্টার সিস্টেম আর ডিটেক্টর সিস্টেম লাগানো রয়েছে। এমনকি তাকে সুরক্ষিত করে রাখার জন্য তার সমস্ত গতিবিধিও সময়সূচির ওপরে ভালোভাবে নজর রাখা হয়। হামলাকারীদের বিভ্রান্ত করার জন্য নকল সিকিউরিটিও রাখা হয়েছে, আর শেষ মুহূর্তে সেটিকে বদলে দেয়, কারণ তার কাছের কেউ যদি তাকে ধোঁকা দেয় তাহলে পুতিন সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে এই নকল সিকিউরিটির কারণে। তাছাড়াও যদি কোনো জরুরি পরিস্থিতি এসে পড়ে তাহলে রাশিয়ার বাহিনী সর্বদাই তৈরি থাকে। তাদের কাছে সমস্ত ডিটেলস আগে থেকেই মজুদ থাকে রাশিয়ার। সরকার পুতিনকে নিয়ে এত সেন্সিটিভিটি যে রাশিয়ার গুপ্তস্থানে বাংকার এবং জরুরি ব্যবস্থার জন্য রাস্তাও তৈরি করা হয়েছে, যেটা তাদের পরমাণু হামলা থেকেও বাঁচাতে পারে। তবে এই সমস্ত সুরক্ষা পুতিনের তখন দরকার পড়ে যখন পুতিন বাইরে কোথাও যায়। যদি সে ঘরে বা তার নিজের দপ্তরে থাকে তাহলে তার রুটিন সম্পূর্ণ অন্য হয়ে থাকে, যেখানে সে খুব আরাম করে ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজে নজর দেয়। পুতিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করে না, সর্বদা উনি দেরি করে ঘুম থেকে ওঠে আর দেরি করেই দপ্তরে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর পুতিন সর্বপ্রথমে কফি পান করে, তারপর সুইমিং এবং এক্সারসাইজ করার জন্য জিমে চলে যায়। এই সমস্ত কাজ সম্পূর্ণ করার পর পুতিন সকালের খাবার খায়, যেটা উনি পুরো ভরপেট খান, কারণ এই খাবার খাওয়ার পর সারাদিনে পুতিন সারাদিন আর ভরপেট কোনো খাবার খায় না। সকালের খাবারে সাধারণত মাংস মজুদ থাকে, তার সঙ্গে থাকে স্যালাড। মাছ খেতে পুতিন খুবই ভালোবাসে, আর সেই কারণে সারা দিনের খাবার তার জন্য একবেলা মাছ রান্না করা হয়, যেটা পুতিন বেশিরভাগটাই সকালের ব্রেকফাস্টের সময় খেয়ে থাকে। কারণ সকালবেলা যদি একবার ভারী খাবার খেয়ে নেয় তাহলে দুপুরবেলায় হালকা ধরনের খাবার খায়, যেমন ফল বা জুস। এবার যদি রাতের কথা বলা হয় তাহলে রাতের দিকে পুতিন এতটাই ব্যস্ত থাকে যে সে প্রায় অনেক সময় রাতের খাবার খেতে ভুলে যায়, যদিও ড্রাই ফুড ও ফল ইত্যাদি সর্বদাই তার কাছে মজুদ থাকে। এই সমস্ত কাজের মধ্যে যদি তার একটুকু খিদে লাগে তাহলে এটা সঙ্গে সঙ্গে খেয়ে তার খিদে মিটিয়ে নিতে পারে। এছাড়াও বন্ধুরা, পুতিনের ফ্যামিলির নামে একটি বই লেখা হয়েছিল, যেটি লিখেছিলেন আলেকজান্ডার পুতিন। তো সেই বইয়ের মধ্যে ভ্লাদিমির পুতিনের ব্যাপারে লেখা রয়েছে, যেখানে লেখা ছিল পুতিন তার মায়ের হাতে তৈরি পায়েস খেতে খুবই ভালোবাসে, তাই বর্তমানে সে যখন পায়েস খাওয়ার সুযোগ পায় তাহলে কখনোই সেই সুযোগ ছাড়ে না। যখন পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল তখন তার সঙ্গেও এই উপাধিও পায়েস খেয়েছিল। পুতিন এই ব্যাপারে জানিয়েছেন যে যখন তিনি বাইরে কোথাও তখন সেখানকার সাধারণ খাবারই খেয়ে থাকে বেশিরভাগ সময়টা, যাতে করে সেই জায়গার সাধারণ মানুষের খাবারের টেস্ট সে ভালো করে জানতে পারে যে তারা কেমন খাবার খায়। এবার যদি কাজের কথা বলা হয় তাহলে পুতিন দুপুরবেলা অফিসে পৌঁছায় আর অনেক রাত পর্যন্ত কাজ করে। পুতিন ভীষণ মাত্রায় কাজ করে আর প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে রাখে। কিন্তু এত সব কাজের মাঝেও লাইফস্টাইলকে ঠিক এনজয় করে পুতিন। ইনি হকি খেলতে খুবই ভালোবাসেন, যার ফলে কখনো কখনো তিনি তার বন্ধুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে হকি খেলতে বেরিয়ে পড়েন। রবিবার তিনি ইংলিশ ভাষায় ক্লাসও করে থাকেন। এছাড়াও পুতিন ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন, আর সেই কারণে সমস্ত কাজের মাঝে যখনই সময় পায় তখনই চলে যায় প্রার্থনা করতে। পুতিনের সাবেক স্ত্রীর নাম লুদমিলা পুতিন ছিল। তাদের বিয়ে 1983 সালের জুলাই মাসে হয়েছিল। লুদমিলা একজন শিক্ষিকা ছিলেন। এছাড়াও তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্সের কাজও করেছেন। লুদমিলার গর্ভ থেকে জন্ম নেওয়া পুতিনের দুটি মেয়ে রয়েছে, একজনের নাম মারিয়া, আরেকজনের নাম ক্যাটরিনা। কিন্তু তার সত্ত্বেও পুতিন আর লুদমিলার ডিভোর্স 2014-তে হয়ে গিয়েছিল।
আর এই ডিভোর্সের আগে থেকেই পুতিনের অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক চলছিল, তাও আবার সাধারণ কারোর সঙ্গে নয়, ভীষণভাবে পরিচিত জিমন্যাস্টিক আলিনার সঙ্গে তার সম্পর্ক ছিল। আর এই আলিনা রাশিয়ার হয়ে 2 বার জিমন্যাস্টিক অলিম্পিক মেডেল জিতেছিল। এবার যদি বয়সের দিক থেকে তুলনা করে দেখতে চান, তাহলে তাদের মধ্যে প্রায় 30 বছরের গ্যাপ রয়েছে। কিন্তু এই বিরাট বড় বয়সের গ্যাপ তাদেরকে দেখে কখনোই বোঝা যায় বন্ধুরা। পুতিনের জন্ম যতটা দরিদ্র পরিবারে হয়েছিল, তার থেকেও বেশি বর্তমানে লাক্সারিয়াস জীবনযাপন করছে। সেন্ট পিটারবার্গে পুতিনের একটি শীতকালীন প্রাসাদ রয়েছে, যাকে গোল্ডেন হাউস বলা হয়। আর এই প্রাসাদেই পুতিন আলিনার সঙ্গে থাকে। লোকমুখে প্রচলিত রয়েছে যে এদের দুজনের অনেকগুলি বাচ্চা রয়েছে, যাকে পুতিন লুকিয়ে রেখেছে লক্ষ্যচক্ষুর আড়ালে। বন্ধুরা, এই ছিল ভ্লাদিমির পুতিনের বিষয়ে কিছু অজানা তথ্য। নাম্বার 3, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা আপনারা ভালোভাবেই জানেন যে রাজনীতির পদে যে সমস্ত নেতা বা মন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়েছে, তারা সর্বদাই নিজেদের ব্যক্তিগত জীবন এবং মূলধন কতটা রয়েছে তা সবকিছু লুকিয়ে রাখে। কিন্তু সমগ্র দুনিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি সর্বদা দেখাতেই ভালোবাসেন। দুনিয়ার অন্যান্য ধনী ব্যক্তিদের মধ্যে ইনিও অন্যতম একজন। ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে কয়েক বিলিয়ন ডলার। এবারে ইনি এত টাকার মালিক কি করে হলেন? সাধারণ জনতাকে ধোঁকা দিয়ে, নাকি এনার কোনো বেআইন কারবার রয়েছে? এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের ডোনাল্ড ট্রাম্পের প্রতি থাকা সন্দেহ মিটে যেতে পারে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে যদি ডোনাল্ড ট্রাম্পের গাড়ির কালেকশনের কথা বলি, তাহলে অন্যান্য ধনী ব্যক্তিদের মতো এনারও গাড়ির ভীষণ শখ রয়েছে। কিন্তু অন্যান্যদের তুলনায় ডোনাল্ড ট্রাম্প বেশি গাড়ি নেওয়ার বদলে গুণমান জাতের গাড়ি নিতে বেশি ভালোবাসেন। তাতে করে গাড়ির সংখ্যা কম হোক, সেটাও ভালো এনার কাছে। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো গোনা কয়েকটি গাড়ি রয়েছে, কিন্তু সবকটা ব্র্যান্ডেড গাড়ি। 2003 সালে ইনি মার্সিডিজ বেঞ্জ কিনেছিলেন, যার মূল্য ছিল প্রায় $4.5 লক্ষ। এছাড়া ওনার কাছে ল্যাম্বরগিনি থেকে শুরু করে অডি, রোলস রয়েস এবং টেসলার মতো ব্র্যান্ডেড গাড়িও রয়েছে। আর এই সমস্ত গাড়ির মূল্য সাধারণ মানুষের কাছে আকাশ ছোঁয়ার মতো। আর এই সমস্ত গাড়ির মধ্যে রয়েছে সেফটি ফ্যাসিলিটি, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার গাড়ি করে কোথাও ঘুরতে যায়, তাহলে তার কোনো রকমের ক্ষতি হওয়ার আগে সেই গাড়ি তাকে গার্ড করবে। বন্ধুরা, এবার আপনারা ডোনাল্ড ট্রাম্পের 3 নম্বর শখ বা ইচ্ছার কথা জানতে চলেছেন। সেটা হলো, ইনি গলফ খেলতে খুবই ভালোবাসেন। প্রেসিডেন্টের সিটে বসে হয়তো প্রফেশনাল গলফ প্লেয়ার ইনি হতে পারেননি, কিন্তু সব কাজের মধ্যে যখনই সুযোগ পায়, সেখানে গলফ ক্লাব কিনে নিজের শখ বা ইচ্ছা পূরণ করতে লেগে পড়ে। আর সেই কারণে এনার কাছে প্রায় 17টি গলফ ক্লাব মজুদ রয়েছে। সবথেকে প্রথমে গলফ ক্লাব কিনেছিলেন 1999 সালে। তারপর থেকেই সব কাজের মধ্যে যেখানেই সুযোগ পেতেন, সেখানে গলফ ক্লাব কিনে খেলা চালু করে দিতেন। এবারে এনার এই গলফ ক্লাব শুধুমাত্র আমেরিকাতেই মজুদ নেই, এর সাথে সাথে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এমনকি দুবাইতেও গলফ ক্লাব কিনে রেখেছেন। এবার আপনারা জেনে অবাক হবেন, এতগুলি গলফ ক্লাব কেনার পরেও এনার তাতেও শান্তি নেই। তাই তিনি ভবিষ্যতে আরও অনেক গলফ ক্লাব কিনতে চলেছেন। এবারে যদি প্রাইভেট জেটের কথা বলা হয়, তাহলে এনার কাছে রয়েছে বোয়িং 757 জেট, যার নাম হচ্ছে এয়ার ফোর্স 1। আর এই জেটটির দাম শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই জেটের দাম হচ্ছে প্রায় $100 মিলিয়ন বেশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই প্রাইভেট জেটের মধ্যে সেই সমস্ত জিনিস মজুদ রয়েছে যা জিনিস একটি 5 স্টার হোটেলে থাকে। এমনকি যা ফ্যাসিলিটি এই জেটের মধ্যে রয়েছে, সেটা 5 স্টার হোটেলের মধ্যেও নেই। আর সেটা হচ্ছে অফিস। এই এয়ার ফোর্স 1 নামক জেটের মধ্যে এনার সুযোগ সুবিধার জন্য সমস্ত কিছু উপস্থিত রয়েছে। তার সাথে সাথেই রয়েছে এনার অফিস। এর মাধ্যমে এটাই বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প তার প্রাইভেট জেটে করে যেখানেই যাক না কেন, ওনার কাজের কোনো ক্ষতি হয় না। আর এনার এই প্লেনের মধ্যে সবথেকে অবাক করে দেওয়ার মতো যেটি রয়েছে, সেটা হলো 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা সিঙ্ক। দুবাইয়ের শেখেদের মতো ডোনাল্ড ট্রাম্পও সোনা ভীষণ পছন্দ করেন। আর এই কারণে ইনি তার প্রাইভেট প্লেনের মধ্যে থাকা সিঙ্কটাকেই সোনা দিয়ে বানিয়ে ফেলেছে। এবারে এই প্রাইভেট জেট ছাড়াও এনার কাছে আরও 3টি হেলিকপ্টার রয়েছে। সেই 3টি হেলিকপ্টারের মধ্যে একটার ব্যবহার খুবই কম করে থাকেন, কিন্তু কোথাও যদি যাওয়ার হয় তাহলে একসঙ্গে দুটোই ব্যবহার করেন। কারণ হচ্ছে, লোক সেই হেলিকপ্টার দেখা মাত্রই এটা না বুঝতে পারে যে কোন হেলিকপ্টারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন।
এবারে এত বড় ধনী ব্যক্তির ক্ষেত্রে এই রকম করাটা আবশ্যিক, কারণ ধনী ব্যক্তিদের শত্রু বেশি থাকে। এছাড়াও এই প্রেসিডেন্ট পদে আসার আগে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মধ্যে ভীষণ বড় নাম করে গিয়েছেন। বর্তমানে প্রত্যেকটি মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেই এনাকে, কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্পকে যারা দেখেছেন তারা এটা ভালো করেই জানে যে ইনি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির একজন দক্ষ ব্যবসায়ী। ইনি সর্বপ্রথমে ওনার বাবার ব্যবসাকে সামাল দিয়েছিলেন, আর সেই ব্যবসা সামলাতে সামলাতে সেখানেই ইনি বিলিয়ন ডলারের মালিক হয়ে যান। যদিও বর্তমানে ইনি এই ব্যবসার কাজে তেমন নজর দিতে পারেন না, কারণ এনার সর্বদা নজর থাকে আমেরিকার রাষ্ট্রপতি পদের দিকে। আবার দ্বিতীয়বার রাষ্ট্রপতির পদে নিযুক্ত হওয়ার জন্য ইনি আরও ভালো করে রাজনীতির দিকে মনোনিবেশ করেছেন। কিন্তু এই কথাটা একেবারেই সত্য যে ইনি পলিটিক্সের সাথে সাথে ব্যবসার কাজও ঠিকমতো সামলে নেবেন, আর কখনোই এই ব্যবসা ছাড়বেন না, কারণ প্রথম থেকে ইনি মানি মেকিং স্ট্র্যাটেজি মেনে চলেন। আর এই কারণেই হয়তো বর্তমানে ইনি এত ধনী এবং সুনির্মিত একজন মানুষ। এবার হয়তো আপনারা এটা ভালোভাবেই জানেন ডোনাল্ড ট্রাম্প নিজের নাম কতটা ভালোবাসে, আর এই কারণে তিনি নিজের নামে একটি টাওয়ার বানিয়েছেন। তবে নিউ ইয়র্কে যখন এই টাওয়ার তৈরি করা সম্পূর্ণ হয় তখন তার পেছনে যত ডলার খরচ হয়েছে সেটা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই টাওয়ারটি করতে প্রায় খরচ হয়েছিল $300 মিলিয়ন। এই টাওয়ারটি প্রায় 202 ফুট উঁচু। তবে আপনাদের মধ্যে অনেকেই এটা ভালোভাবেই জানেন যে এই টাওয়ার শুধুমাত্র নিউ ইয়র্কে নেই, বরং তুরস্ক, ফিলিপাইন্সের সাথে সাথে ইন্ডিয়ার কলকাতা এবং পুনের মতো শহরেও রয়েছে। এতক্ষণ ধরে এনার বিভিন্ন পছন্দের ব্যাপারে শুনলেন, আর সেই পছন্দের মধ্যে আপনি জানতে পেরেছেন ইনি সোনা ভীষণ ভালোবাসেন। এবারে ইনি এই সোনা ঠিক কতটা ভালোবাসেন সেটা এবারে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প নিজের প্রাইভেট জেট এবং হেলিকপ্টারে মধ্যে সোনার প্লেট তৈরি করেছে নিজের পছন্দের মতো। তার সাথে সাথে ইনি আরও অনেক জায়গাতে সোনা দিতে চলেছেন। এবারে সেটা ওনার অফিসের ডেকোরেশন হোক বা সেই অফিসের পর্দার। এবারে যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে এনার প্রাইভেট অফিসের দিকে একবার নজর দিয়ে দেখুন। এখানে গোল্ডেন কালারের সাথে সাথে আরও অনেক বেশ কিছু কালার দেখতে পাবেন, কারণ সব জিনিস তো আর গোল্ডেনে বদলানো যায় না। কিন্তু ইনি সেটার ওপরেও চেষ্টা করে চলেছেন, যাতে করে যেগুলি গোল্ডেন কালার হয়নি সেগুলিকেও গোল্ডেন করতে চাইছেন। বন্ধুরা, হয়তো আপনারা এটা জানেন না, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ইনি অতীতে নিজের কিছু কাজের কারণে মাত্র 2 বছরের মধ্যে বিদেশ থেকে আয় করেছেন প্রায় $73 মিলিয়ন। আর সেই উপার্জনের মধ্যে ভারতের লাইসেন্স চুক্তির মাধ্যমে প্রায় $73 মিলিয়নেরও $1.5 মিলিয়ন আয় করেছেন। এছাড়াও বন্ধুরা, ইনি ভারতের মধ্যে নিজের বিজনেস খুবই দারুণভাবে চালাচ্ছেন। বহু মানুষ এনাকে হয়তো প্রেসিডেন্ট পদে কাজ করতে দেখেছেন নিত্যদিন, কিন্তু প্রেসিডেন্টের পদ সামলানোর সাথে সাথে ইনি যে ব্যবসাটি করছেন সেটা থেকে প্রতিদিন নড়াল আমদানি হচ্ছে। এবার যদি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যাপারে বলি তাহলে এনার 3টি ওয়াইফ রয়েছে আর 5টি সন্তান রয়েছে, যেখানে এনার প্রথম ওয়াইফ ইভান ট্রাম্প এনাকে 3টি সন্তান দিয়েছেন। আর সেই 3জন সন্তানের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং অ্যারিক ট্রাম্প। অন্যদিকে এনার দ্বিতীয় ওয়াইফের মাধ্যমে পেয়েছেন একটি কন্যা সন্তান, তার নাম হচ্ছে টিফানি ট্রাম্প। আর এনার বর্তমান ওয়াইফ মিলানিয়া ট্রাম্প দিয়েছেন একটি পুত্র সন্তান, যার নাম হচ্ছে ব্যারেন ট্রাম্প। বর্তমানে হয়তো ইনি অনেক ব্যস্ততম মানুষ, কাজের দিকে বেশি মনোনিবেশ করে এবং ব্যবসার কাজেও ভীষণ ব্যস্ত থাকেন, কিন্তু তার সাথে সাথে একজন ভালো বাবা, কারণ এনার সমস্ত ছেলে মেয়েদের জন্য সমান ভালোবাসা দেন, আর তাদের সমস্ত ছোট বড় চাহিদাগুলিকে তিনি সঠিক সময়ে পূরণ করে থাকেন। এবার যদি এনার খাবারের কথা বলা হয় তাহলে ট্রাম্পের সর্বজনীন জীবন এর খাবারের ব্যাপার নিয়ে ভীষণ চর্চায় উঠেছেন তিনি। ইনি সর্বদাই খুবই নর্মাল খাবার খেয়ে থাকেন। সকালবেলা ওঠা মাত্রই ইনি খুবই হালকা খাবার খান, যেমন বেকিং ডিম এবং টোস্ট। এবার ইনার সবথেকে পছন্দের খাবার ম্যাকভাবেল রেক, যেখান থেকে ইনি হ্যামবার্গার এবং ফ্রাইস খেতে খুবই পছন্দ করেন। দুপুরবেলা এবং রাতে তিনি স্টেক, চিকেন এবং তার সঙ্গে স্যালাড খেতে পছন্দ করেন। এছাড়াও তিনি তেলে ভাজা ও তার সাথে সাথে মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, বিশেষ করে চকলেট কেক। এনার এই সমস্ত খাবারের দিকে নজর রেখে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ইনি বেশি হেলদি খাবার খান না। তিনি ফাস্ট ফুড খেতে খুবই ভালোবাসেন, অন্যান্য সাধারণ মানুষের মতো, কিন্তু ইনি নিজের শরীরের দিকে অত্যন্ত খেয়াল রাখেন। অর্থাৎ সাধারণ মানুষ ফাস্ট ফুড অতিরিক্ত মাত্রায় খেয়ে থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ততটাই খায় যতটা এনার খেতে ইচ্ছা করে।
অন্যান্য মানুষের মতো লোভের ফাঁদে পা দিয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প এটা ভালোভাবেই জানেন যে সামান্য ফাস্টফুড খাবার খেয়ে ইনি যদি বিছানায় পড়ে যান তাহলে প্রেসিডেন্টের কাজের সাথে সাথে ব্যবসার দিকেও ভীষণভাবে লস দেখা যাবে। এই কারণে নিজের শরীরের প্রতি ভীষণ খেয়াল রাখেন। একটা সময় এনার প্রেসিডেন্টের পদ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল আমেরিকাতে, কিন্তু আমেরিকার জনতা এনার সাথে ছিলেন, যার কারণে ইনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছেন। এবার সবথেকে বড় কথা হচ্ছে ইনি ইন্ডিয়ার জন্য কিছু করতে চেয়েছেন, একটি ইন্টারভিউতে জানিয়েছেন। কারণ এই ট্রাম্পকে ভারতের নাগরিকদের নিয়ে অনেক পজিটিভ দেখা গিয়েছে, কিন্তু কখন যে কি হয়ে যায় এটা বলাটা সম্পূর্ণ অসম্ভব। আজ হয়তো তিনি ভারতের প্রশংসা করছেন, কিন্তু হঠাৎ করে যদি এনার চিন্তাভাবনা বদলে যায় তাহলে হয়তো ভারতের বিরুদ্ধে চলে যাবেন। বন্ধুরা, এই ছিল আমেরিকার নেতা ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে কিছু অজানা তথ্য। নাম্বার 4। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চিন্তা করুন এমন এক নেতা যার বার্ষিক সরকারি আয় একজন সাধারণ শহুরে কর্মীর সমান, কিন্তু যার পরিবার নিয়ন্ত্রণ করে শত শত মিলিয়ন ডলারের সাম্রাজ্য, যার চলাফেরা হয় বিলাসবহুল জেট, বুলেটপ্রুফ গাড়ি আর ঐতিহাসিক প্রাসাদের ভেতর দিয়ে। তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ আমরা খুলে ফেলব সেই দরজা যার ভেতরে লুকানো আছে তার বিলাসবহুল জীবন, অজানা সম্পদ আর ক্ষমতার তার রহস্যময় রাজ্য। চলুন জেনে নিই চীনের প্রেসিডেন্ট সম্পর্কে একটি মজার তথ্য। 1953 সালের 15 জুন বেইজিংয়ে জন্ম শি জিনপিংয়ের। শৈশবে তিনি দেখেছেন ক্ষমতা কিভাবে দেয় আর কেড়ে নেয়। তার বাবা ছিলেন একজন বিপ্লবী নেতা, কিন্তু রাজনৈতিক বিপর্যয় পরে পুরো পরিবারকে নির্বাসনে যেতে হয়। এই কষ্টই শিকে বানিয়েছিল দৃঢ় প্রতিজ্ঞা, ক্ষমতার শীর্ষে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে। আর আজ তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নেতাদের একজন, যিনি শাসন করেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। 2. সরকারি আয় বনাম গোপন সম্পদ। সরকারি হিসেব বলছে চীনের প্রেসিডেন্টের বার্ষিক বেতন প্রায় 22,000 মার্কিন ডলার। শুনে সাধারণ লাগছে, তাই না? কিন্তু আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী শি জিনপিংয়ের পরিবার নিয়ন্ত্রণ করে 700 মিলিয়ন থেকে 1.3 বিলিয়ন ডলারের বেশি সম্পদ। এই সম্পদ কোথা থেকে এলো? বলা হয় রাষ্ট্রীয় বিনিয়োগ প্রকল্প, শক্তিশালী কর্পোরেট কানেকশন এবং গোপন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে। তবে চীন সরকার এসব তথ্য কখনোই প্রকাশ্যে স্বীকার করে না। 3. রাষ্ট্রীয় বিলাসিতা। শি জিনপিংয়ের প্রতিদিনে চলাফেরা একজন সাধারণ মানুষের জীবনের সাথে তুলনাই চলে না। আন্তর্জাতিক সফরে তিনি ব্যবহার করেন এয়ার চাইনা 1, একটি বিশেষভাবে সাজানো বোয়িং 747, যা উড়ন্ত প্রাসাদের মতো। দেশের ভেতরে চলাফেরা থাকে হংকি নির্মিত বুলেটপ্রুফ লিমুজিন, যা গুলি আর বোমা প্রতিরোধী। অফিসিয়াল আবাসন বেইজিংয়ের জংহানহাই, যেখানে শতাব্দী পুরনো স্থাপত্য, লেক, বাগান আর সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে। 4. পরিবারের বিলাসিতা। যদিও শি জিনপিং নিজের সাধারণ পোশাকে দেখা দেন, তার পরিবার কিন্তু প্রায়শই বিলাসের ছোঁয়া নেয়। তার মেয়ের একসময় সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছিল ভ্যান ক্লিফ অ্যান্ড পার্পলসের দামি ব্রেসলেট, পাটেক ফিলিপ ঘড়ি, এমনকি রোলস রয়েস গাড়িরও ছবি। শোনা যায় পরিবারের কাছে রয়েছে হংকংয়ে মিলিয়ন ডলারের বাড়ি এবং বিদেশে একাধিক সম্পত্তি। পরবর্তীতে অবশ্য এই ছবিগুলো ডিলিট করে ফেলা হয়। 5. কমন প্রসপেরিটি বা ধনীদের বিরুদ্ধে প্রচারণা। অদ্ভুত ব্যাপার হল শি জিনপিং কমন প্রসপেরিটি নীতির প্রবল সমর্থক। এই নীতিতে বলা হয়েছে ধনীদের আয় কমাতে হবে আর গরিবদের আয় বাড়াতে হবে। তবে সমালোচকরা বলেন এই নীতি যতটা সাধারণ মানুষের জন্য, ততটাই রাজনৈতিক অস্ত্র প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য। চীনের বিলিয়নাররা এরপর থেকে চুপচাপ, অনেকেই তাদের বিলাসবহুল জীবন আড়ালে নিয়ে গেছে। 6. আন্তর্জাতিক প্রভাব ও ব্যক্তিগত ইমেজ। শি জিনপিং শুধু একজন রাজনৈতিক নন, তিনি চীনা সংস্কৃতির একটি প্রতীক। তার প্রভাব শুধু চীনে সীমাবদ্ধ নয়, এশিয়া, আফ্রিকা, এমনকি ইউরোপে আমেরিকার নীতিতেও তার ছাপ রয়েছে। তবে তার ব্যক্তিগত ইমেজ, একজন সাধারণ মিতব্যয়ী নেতা কি বাস্তব নাকি রাজনৈতিক নাটক? এই প্রশ্নের উত্তর আজও অজানা। 7. রহস্যের আস্তরণ। শি জিনপিংয়ের জীবন নিয়ে সত্য মিথ্যার মিশেল এতটাই গভীর যে চীনের ভেতরে তার সম্পদ নিয়ে খোলামেলা কথা বলা বিপজ্জনক। পশ্চিমা মিডিয়া যতই প্রকাশ করুক, চীনা সংবাদ মাধ্যমে তা সেন্সর করা হয়। ফলে তার আসল সম্পদের হিসাব একটি অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। চীনের প্রেসিডেন্ট সম্পর্কে 10টি মজার তথ্য। একজন কৃষি শ্রমিক থেকে প্রেসিডেন্ট। যুবক বয়সে কালচারাল রেভলিউশন চলাকালীন শি জিনপিংকে গ্রামাঞ্চলে পাঠানো হয়েছিল।
যেখানে তিনি গরুর গাড়ি চালাতেন, খেটের কাজ করতেন আর কাদামাটিতে থাকতেন। 2. তিনি একাধিকবার কমিউনিস্ট পার্টিতে ভর্তি হতে ব্যর্থ হন। শুরু থেকে তাকে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দিতে 9 বার প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ তার বাবার রাজনৈতিক পতন হয়েছিল। 3. তার ডাকনাম সি ডাডা। চীনে তাকে অনেক সময় সি ডাডা বা দাদাহে বলে ডাকা হয়, যেন তিনি পুরো জাতির বড় ভাই। 4. সুশি নয়, তিনি চীনা গ্রাম্য খাবার বেশি পছন্দ করেন, যদিও আন্তর্জাতিক সফরে বিলাসী খাবার পান। তার পছন্দের মধ্যে আছে সাধারণ নুডলস ভাব্বাবান আর গ্রামীণ রান্না 5। একসময় তিনি গুহাতে বসবাস করতেন। গ্রামে নির্বাসিত অবস্থায় তিনি প্রায় 7 বছর গুহায় বসবাস করেছিলেন, যেটি এখন পর্যটন স্থান হয়ে গেছে। 6. ফুটবল প্রেমী নেতা। শি জিনপিং ফুটবলের বড় ভক্ত, আর তিনি চান চীন একদিন ফুটবল বিশ্বকাপ আয়োজন করুক এবং জিতুক। 7. তার স্ত্রী একজন বিখ্যাত গায়িকা। তার স্ত্রী পেং লিউয়ান চীনের অন্যতম বিখ্যাত ফোক গায়িকা এবং সামরিক কণ্ঠশিল্পী ছিলেন, যাকে অনেকেই ফার্স্ট লেডি অফ চায়নার ছাড়াও গান কুইন বলে চেনে। 8. তিনি কখনো সোশ্যাল মিডিয়ায় মুক্তভাব নেই। চীনের সেন্সরশিপের কারণে শি জিনপিংয়ের কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রকাশ্যে নেই, যা বিশ্বের অনেক নেতার ক্ষেত্রে বিরল। 9. তিনি মাও সেতুংয়ের পর সবচেয়ে ক্ষমতাবান চীনা নেতা। বর্তমান সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে শি জিনপিং আজীবন ক্ষমতায় থাকতে পারেন, যা 1976-এর পর মাওয়ের মতো ক্ষমতার কেন্দ্রীকরণ। 10. তার বই বিশ্বজুড়ে বিক্রি হয়। দ্য গভর্নেন্স অফ চায়না নামে তার রাজনৈতিক দর্শনের বই একাধিক ভাষায় অনুবাদ হয়েছে এবং সরকারি উপহার হিসেবে অনেক দেশে পাঠানো হয়। সমাপ্তি। তিনি কি একজন সাধারণ নেতা, যিনি কেবল রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন, নাকি তিনি বিশ্বের সবচেয়ে গোপন ধনী রাজনীতিকদের একজন? যাই হোক, শি জিনপিং প্রমাণ করেছেন চীনে ক্ষমতা মানে শুধু রাজনীতি নয়, এটি এক অদৃশ্য বিলাসিতার সাম্রাজ্য। আর যতদিন এই সাম্রাজ্যের পর্দা না সরে, ততদিন তার জীবন কাহিনী থাকবে রহস্যে ঢাকা। তো বন্ধুরা, এই ছিল চীনের প্রেসিডেন্টের সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য। নাম্বার 5। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল ভূখণ্ডের দেশ ইরান। বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যর কেন্দ্র ছিল ইরান দেশটিতে। ইরান বর্তমানে সুনির্ভর জাতি হিসেবে পরিচিত। ইরানি নারীদেরকে বিশ্বের সবথেকে সুন্দরী নারী মনে করা হয়। দেশটিতে স্ত্রী হিসেবে অবিবাহিত নারীর চেয়ে ডিভোর্সি নারীর চাহিদা বেশি। ইরান পৃথিবীর একমাত্র দেশ যাকে ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি ভয় পায়। সামরিক দিক দিয়ে ইরান অনেক শক্তিশালী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সাহসী রাষ্ট্র হল ইরান। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে একা থেকেও ভালো থাকা যায়। ইরানে বিয়ের আগে 1 ঘণ্টা যাবৎ গর্ভনিরোধ সম্পর্কে বাধ্যতামূলক লেকচার শুনতে হয়। পুরো বিশ্ব যেখানে গুগল প্রেমে মগ্ন, আর ইরানে গুগলকে বলা হয় গুপ্তচর। ইরান যেমন একটি ধর্মীয় রক্ষণশীল দেশ, তেমনি অনেক বিতর্কিত অবাক করা বিষয় রয়েছে, যেগুলো জানার পর ইরান সম্পর্কে আপনার এতদিনের ধারণা একদমই পাল্টে যাবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। ইরান একটি শিয়া প্রধান মুসলিম দেশ। দেশটির সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। এটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। দেশটির পূর্বের নাম ছিল পার্সিয়ান বা পার্সি, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ, যার উত্তর পশ্চিমে আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, পূর্বে পাকিস্তান ও আফগানিস্তান, পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আলী হোসেন খামিনি। তিনি 1989 সাল থেকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা দেশের প্রধান এবং রাষ্ট্রপতি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির ভাষা ফার্সি, মুদ্রার নাম রিয়াল। ইরানি রিয়াল। দেশটির জনসংখ্যা প্রায় 92 মিলিয়ন, যা বিশ্বের 17তম জনবহুল দেশ। ইরান সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী। ইরানের রেগুলেশনারি গার্ড যে কোনো শত্রু দেশের জন্য আতঙ্ক। দেশটিতে সক্রিয় 11 লক্ষ সেনা সদস্য রয়েছে। তাছাড়া 3.5 লক্ষ রিজার্ভ সেনা রয়েছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী শীর্ষ রয়েছে, যা প্রায় 10 লক্ষেরও বেশি। অবিশ্বাস্য হলেও সত্য যে ইরানকে সবচেয়ে বেশি ভয় পায় আমেরিকা ও ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েল ইরানে হামলা চালায়। শুরু হয় যুদ্ধ।
ইরান পাল্টা আক্রমণ চালানো শুরু করে। ইসরায়েলে বিভিন্ন শহর ধ্বংস হতে শুরু করে। তারপর ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান করলে ইরান যুদ্ধ বন্ধ করে। সামরিক শক্তির দিক দিয়ে ইরান যতটুকু শক্তিশালী হয়েছে তার ৯০%ই তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। সাবমেরিন থেকে ট্যাঙ্কার, মিসাইল থেকে মানুষবিহীন ড্রোন, সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য প্রায় সব ক্ষেত্রেই নিজেদের নিজস্ব সামর্থ্য শক্তিতে আধিপত্য বিস্তার করে যাচ্ছে, যা সত্যি তুলনাহীন। ইরান বিশ্বের একমাত্র দেশ যারা আমেরিকা এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই প্রতিবাদ করে থাকে এবং বরাবরই ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছে। এই জন্য আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্রদেশ সৌদি আরব এবং দুবাই এরা মিলে ইরানকে অবরোধ দিয়ে রেখেছে। তবে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে একা থেকেও ভালো থাকা যায়। ইরানের রাজধানী তেহরান, যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর। তেহরান ইরানের ৩২তম জাতীয় রাজধানী। তেহরান দেশটির রাজধানী হলেও এর আগে রাজধানী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। ইরানে মুতাবিয়া নামে এক ধরনের সাময়িক বিবাহ চালু রয়েছে। অনেকের কাছে এটি হালাল সেক্স ম্যারেজ নামে পরিচিত। একটি নির্দিষ্ট সময়ের জন্য মোহর বা অর্থের বিনিময়ে কোনো স্ত্রীলোকের সাথে এই বিয়ে হয়ে থাকে। এই বিয়ে কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়ার সাথে সাথে আপনা আপনি এই বিবাহ ভঙ্গ হয়ে যায়। এর জন্য তালাকের প্রয়োজন হয় না। দেশটিতে তরুণ বড়ু, ডিভোর্স নেওয়া পুরুষ, এমনকি ট্যুরিস্ট অনেকের কাছেই এই বিয়ে জনপ্রিয়। ২০১৩ সালে ইরান দেশের সরকার মুতাবিয়ের অনুমতি দিয়েছে। ইরানে ৯ বছরের বেশি বয়সের মেয়েরা হিজাব ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দার এই আইনটি ইরানে ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রযোজ্য। ইরানকে বলা হয় এনার্জি সুপার পাওয়ার। বিশ্বের ৪র্থ বৃহত্তম তেল উৎপাদক ও দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হল ইরান। দেশটিতে বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভাণ্ডার রয়েছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরে সবচেয়ে বেশি তেলের রিজার্ভ এবং উৎপাদন করে ইরান। সারা বিশ্বের মোট তেল উৎপাদনের শতকরা ১০ আছে দেশটির হাতে। পারস্য উপসাগরের বিশাল এলাকা জুড়ে রয়েছে ইরানের সীমানা এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন সারা বিশ্বের জ্বালানি তেল এবং গ্যাসের বিরাট অংশ পার হয়। এই প্রণালীর বড় অংশের নিয়ন্ত্রণ ইরানের হাতে। এই জন্য আমদানি ও রপ্তানি সাথে জড়িত দেশগুলো ইরানের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সারা বিশ্ব জ্বালানি সংকটে পড়বে। ইরান দেশটিতে অটেল পরিমাণ তেল ও গ্যাস মজুদ থাকার পরও দেশটিতে রেড গোল্ড হিসেবে পরিচিত হল জাফরান। পৃথিবীতে যে পরিমাণ জাফরানের প্রয়োজন হয় তার অর্ধেকেরই বেশি একাই উৎপাদন করে ইরান। দামের দিক থেকে জাফরান মশলাকে ছাড়িয়ে কয়েক গুণ বেশি দামি এবং ইরানিরা জাফরানকে মূলত স্যাফরান নামে ডেকে থাকে। ইরানের পার্লামেন্ট দত্তক কন্যাকে বিয়ে করার বৈধতা দিয়ে আইন পাশ করে। আদালতের অনুমতি নিয়ে ইরানের কোনো পিতা তার পালক মেয়েকে ১৩ বছর বয়স হলে বিয়ে করবে। ইরানে শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য এই আইন পাস করা হয়। তবে এই আইন নিয়ে দেশটির মানবাধিকার কর্মীরা বিরোধিতা করে এবং তারা মনে করে যে এর ফলে বাল্যে বিবাহ আরও বাড়বে আর আদালতের অনুমতিক্রমে দত্ত নিয়ে বিয়ে করা আরও বৃদ্ধি পাবে। ইরান সরকার মনে করে যে গুগল একটি পরিকল্পিত গুপ্তচর ব্যক্তির সাথে যুক্ত সরঞ্জাম। তাই দেশটি সরকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল ইন্টারনেট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। ইরানে বহু বিবাহের প্রচলন রয়েছে, তবে ৪টির বেশি নয়। যদি কোনো ইরানের দম্পতি বিয়ের কোনো লাইসেন্স নিতে চায় তাদেরকে বাধ্যতামূলক ১ ঘণ্টাব্যাপী গর্ভনিরোধক লেকচার শুনে বিয়ের সার্টিফিকেট নিতে হয়, যা সত্যি আজব ব্যাপার। দেশটিতে পরিচিত কারো সাথে দেখা হলে পুরুষ পুরুষকে এবং নারী নারীকে চুম্বন করে। অন্যান্য মুসলিম দেশগুলো গান শোনার বিরোধিতা করলেও ইরানের চিত্রটা একটু ভিন্ন। গত ৩ বছরে ইরানের রকস্টারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমান ইরানে বেশিরভাগ সঙ্গীতে পপ, জ্যাজ এবং হিপ হপ অন্তর্ভুক্ত রয়েছে। ইরান দেশটিতে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে, কারণ এখানকার পর্বতগুলো একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকার উপর অবস্থিত। ১৮০০ শতকে ইরানের তাবলিজ শহর ভূমিকম্পের কারণে মাটির সাথে মিশে যায়। ২০০৩ সালে আরও একটি ভূমিকম্পে দক্ষিণ ইরানের প্রাচীন নগরী বামের অধিকাংশ ধ্বংস হয়ে যায়। জাতিগতভাবে ইরান কিন্তু আরব জাতি নয়, তারা মূলত পার্সিয়ান। পার্সিয়ানদের ইতিহাস আরবদের থেকেও বিস্তৃত। ইরানে শুধু পার্সিয়ানরা বসবাস করে তাও কিন্তু নয়, অন্যান্য জাতির বসবাস রয়েছে। আজারবাইজান ও কুর্দিদের বসবাস রয়েছে।
ভৌগোলিকভাবে ইরানের একেবারে পশ্চিম দিকে রয়েছে কুর্দিদের বসবাস। যাই হোক, সবার পরিচয় একটাই, সবাই ইরানি। দেশটিতে একটি নববর্ষ উৎসব পালন করা হয়, যার নাম হচ্ছে নওরোজ। নওরোজ পুরো ইরান জুড়ে সমানভাবে পালন করা হয়। ৩০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে নওরোজে। একমাত্র পার্সিয়ানরাই এই ইতিহাস ধরে রেখেছে। তবে নওরোজের মতো ডজন খানিক জাতিগত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ইরানে। ইরান পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি শিয়া মুসলিম বসবাস করে। ইরানে মোট জনসংখ্যার 39% মুসলিম, আর মুসলিমদের প্রায় 90%ই শিয়া মতাদর্শী। মুসলিমদের বাকি অংশ রয়েছে আরব ও বেলুচর। অবাক করা বিষয় হল, মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের তুলনায় খ্রিস্টান জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ইরানে। বর্তমান ইরানে 1,17,700 জনেরও বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী বসবাস করছে। দেশটিতে 8,756 জন ইহুদি বসবাস করছে। পারস্য সাম্রাজ্যের সময় ইরান গান বিদ্যানে ও সাহিত্য চর্চায় শ্রেষ্ঠ ছিল, বর্তমানে তা ধরে রেখেছে। চিকিৎসাবিদ্যা, গণিত ও দর্শনশাস্ত্র, ইতিহাসেও অবদান রয়েছে। দেশটির মহাকবি হাফিজ, ওমর খৈয়াম, জালালউদ্দিন মোহাম্মদ রুমি, কবি ফেরদৌসি, ইবনে সিনা এই রকম অসংখ্য গুণী কালজয়ী ব্যক্তিবর্গ এই দেশটিতে জন্মেছিলেন। ইরান বিশ্বের সবথেকে পর্বতময় দেশগুলোর একটি। পাহাড় ছাড়াও দেশটিতে রয়েছে বিশাল সাগর ও মরুভূমি, রয়েছে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। ইরানে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত এই 4টি ঋতু রয়েছে। তবে ইরান একটি গ্রীষ্মপ্রধান দেশ। ইরানে আবহাওয়া একই সাথে 2 রূপ দেখা যায়। ইরানের রাজধানী তেহরান যখন প্রচণ্ড শীত কিংবা তুষারে আবৃত থাকে, তখন দক্ষিণ সাগর উপসাগরীয় সংলগ্ন এলাকায় বসন্তের হাওয়া। ইরানে ব্যবহৃত কারেন্সিকে ইরানি রিয়েল বলা হয়ে থাকে, যার গণনা বিশ্বের সবচেয়ে দুর্বল কারেন্সিগুলোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি 1 টাকা ইরানের প্রায় 500 রিয়েল সমান, আর $1 বিনিময়ে প্রায় 500 ইরানি রিয়াল পাওয়া যায়। ইরান কার্পেট তৈরিতে বিশ্বের প্রথম স্থান দখল করেছে। বিশ্বের সবচেয়ে সুন্দর ও টেকসই কার্পেট ইরানি তৈরি করা হয়। বিভিন্ন ডিজাইন ও সবচেয়ে বড় কার্পেট ইরানি তৈরি করেছে। এই কার্পেট থেকে ইরান অনেক মুনাফা অর্জন করে। ইরানের সমকামিতা পুরোপুরি নিষিদ্ধ, তবে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য এই অধিকার দেয়া আছে যে তারা চাইলে লিঙ্গ পরিবর্তন করতে পারবে। ইরান আপ্যায়নের জন্য একটি সেরা দেশ। যদি কেউ কারো গাড়িতে বেড়াতে যায়, আশেপাশের সবাই উপহার দিয়ে থাকে, না হয় তারা নিজেদেরকে খারাপ মনে করে। বিয়ে না করলে পরিবারের সঙ্গে থাকার অনুমতি নেই ইরানে। বিয়ে না করলে শুনতে হয় নপুংসকের মতো অপবাদ। বিয়ে করতেই হবে, না হয় তাকে হিজড়া বলে মনে করা হয়। পুরুষ হিসাবে তাকে সমাজে গ্রহণ করা হয় না। ইরানের মেয়েরা অনেক সুন্দরী, মধ্যপ্রাচ্যের সেরা রমণী বলে মনে করা হয়, যাদেরকে পরীর সাথে তুলনা করা হয়। ইরানে বিয়ের জন্য মেয়েদের বয়স 9 বছর এবং ছেলেদের বয়স 13 বছর হতে হবে। তো বন্ধুরা, এই ছিল ইরান দেশটির সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য। বিশ্বের ক্ষমতাধর এই নেতাদের বিলাসবহুল জীবন একদিকে যেমন আমাদের চোখ ধাঁধিয়ে দেয়, তেমনি অন্যদিকে ভাবিয়ে তোলে এই ক্ষমতা আর ঐশ্বর্যের পেছনে লুকিয়ে আছে কত গল্প, কত বাস্তবতা। আপনার কাছে কোন নেতার জীবন সবচেয়ে অবাক লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ গল্প।